নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 25তম অংশ। ওই 3-4 দিন ছাড়া বোমাও পড়েছিল বলে মনে পড়ে না। শুনি বাঙালিরা নাকি বেজায় ভীতু। যুদ্ধের নাম শুনেই যেভাবে সরে পড়েছিল তাতে সেরকম মনে হতেও পারে, কিন্তু সত্যি যখন যুদ্ধের হাওয়া ঘনিয়ে এলো, অবশ্যই পৌঁছায়নি শেষ পর্যন্ত, তখন দেখলাম অল ক্লিয়ারের সঙ্গে সঙ্গে শহরের স্বাভাবিক জীবনযাত্রা চলতে লাগলো। জিনিসপত্রের দাম খানিকটা বেড়েছিল, কিন্তু এখন যেমন চোখের পলকে না ফেলতেই অকারণে ডবল হয়ে যায়, সে তুলনায় কিছু নয়। তার উপর রাশি রাশি বিদেশি খাবার দাবার, বাসনপত্র, কাপড় চোপড় জলের দরে বিক্রি হতে লাগলো। আমাদের আয়া একবার 1 টাকা দিয়ে 8 টিন মার্কিনি টুনা ফিশ কিনে নিয়ে এলো। খাকি রং মাখানো টিন, যেমন মিলিটারি মালের নিয়ম ছিল। যদিও ফুটপাতে বিক্রি হচ্ছিল, আমি তো বারবার খেতে মানা করলাম। ভাবলাম নিশ্চয়ই তারিখ অতিবাহিত জিনিস। তা সে শুনল না। চমৎকার একটা উত্তর দিল, তা হতে পারে মা, খেলে হয়তো মরে যায়, তবে আমরা গরিব মানুষ, আমাদের অত বড় মানুষই করলে চলবে না। দিব্যি খেয়ে দিয়ে বহাল তবিয়তে রইল সবাই। মাঝে মাঝে মনেই থাকতো না যে একটা যুদ্ধের কাছাকাছি রয়েছি। এমন সময় আমাদের বড়ই স্নেহের পাত্র এক সমবয়সী জামাই বর্মার যুদ্ধক্ষেত্রে তার নিজের একজন অফিসারকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল। হঠাৎ যুদ্ধটা বড় কাছাকাছি এসে গেল, তার জন্য এখনও মন কেমন করে। এর কিছুদিন পরেই যুদ্ধটা যেন গড়িয়ে গড়িয়ে থেমে গেল। সত্যি বলাই, সাক্ষাৎ টের পেতে কিছু সময় লেগেছিল, যেমন শুরুর সময়ও লেগেছিল। এই যুদ্ধের ব্যর্থতা নৈরাশ্যের কথা বাদ দিয়ে অনেক মজার ঘটনা ঘটত। আমার এক আত্মীয় যুদ্ধ থামার সময় বর্মায় ছিল। তাকে হুকুম দেওয়া হলো কলকাতায় গিয়ে নতুন পোস্টিং পেতে হবে। কলকাতায় এসে শুনল পাকা অর্ডার আনতে দিল্লি যেতে হবে। গেল, শ্রান্ত ক্লান্ত শরীরে সেখানে কিছুদিন এ আপিস সে আপিস করবার পর পাকা অর্ডার পেল। তোমার যে কলকাতায় পোস্টিং হবে সে তো জানা কথা। মাঝখান থেকে সময় ও টাকা খরচ আর হয়রানির এক শেষ। সে যাই হোক, আস্তে আস্তে বিশ্বযুদ্ধ শেষ হয়ে এলো, আর আমাদের দেশের দুঃখের দিনও ঘনিয়ে এলো। তা শুনে যতই না অদ্ভুত লাগুক। স্বাধীনতা অবধারিত, কিন্তু বিনা পয়সায় তো আর কিছু হবার নয়। অতীতে কয়েকজন প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক শহীদ নিজেদের জীবন দিয়েছিলেন বটে, ষড়যন্ত্রকারীরা ছন্নছাড়া জীবন কাটিয়েছিলেন। অপূর্ব সব দেশপ্রেমের গান লেখা হয়েছিল। রামমোহন থেকে শুরু করে বহু মহান নেতা বারবার দেশোদ্ধারের পথ দেখিয়ে দিয়েছিলেন। আমাদের ছাত্র জীবনে কংগ্রেস কর্মীরা দলে দলে জেলে যেতেন। সে জেলে যাওয়ার সেরকম কষ্ট ছিল না, 2-4টি ক্ষেত্রে ছাড়া। কিন্তু স্বাধীনতার ঠিক আগেই বাংলায় যে নির্মম দুর্ভিক্ষ হয়েছিল, তার বেদনার সঙ্গে হয়তো শুধু বঙ্কিমবর্ণিত 76-এর মন্বন্তরের তুলনা করা যায়। এ কষ্ট সাধারণ লোকের সবচেয়ে বেশি লেগেছিল। শুনেছিলাম কোনো খরা বা বন্যা বা মহামারী দুর্ভিক্ষ নয়, এ একেবারে মানুষ ঘটিত ব্যাপার। বিদায় নেবার মুখে ব্রিটিশরা তাদের খাদ্য সরবরাহের ব্যবস্থাপনা তুলে নেওয়াই ছিল এর প্রধান কারণ। কারণ যাই হোক, লক্ষ লক্ষ গ্রামের মানুষ না খেতে পেয়ে মরে গেল। যারা মরল না তারাও অমানুষ হয়ে গেল। শহরে ব্যবস্থাপনা বেশি ভালো, এই সরল বিশ্বাসে লক্ষ লক্ষ গ্রামের লোক কলকাতায় এসে খাবারের দোকানের সামনে মরে রইল। লুটপাট করে খাবার মনুষ্যত্বটুকু ততদিনে তাদের শেষ হয়ে গেছিল। দলে দলে ভদ্রঘরের মা বাবারা ছেলে মেয়ের হাত ধরে ভিক্ষে করছে দেখে এই প্রথম দেখলাম অবস্থাপন্ন বাঙালি মেয়েরা ব্যাকুল হয়ে উঠেছে। এ আমার সেই ফ্যাশনেবল সমাজসেবা নয়, এ হলো মরা বাঁচার কথা। এই সময় আমি প্রথম কমিউনিস্টদের জনসেবার দৃষ্টান্ত দেখলাম। আমাদের কমিউনিস্ট বন্ধু নীরেন রায়ের উৎসাহে বই তো অনেক পড়েছিলাম। সেসব হলো গিয়ে নীতির ব্যাপার, আর এ হলো ওই যে বললাম মরা বাঁচার কথা। মেয়েদের একটা সেবা সমিতি, নাম মহিলা আত্মরক্ষা সমিতি, তারা আমাকে ডেকে নিয়ে গেল। বন্ধুরা কেউ কেউ বললেন ওসব ওদের দল বাড়াবার চেষ্টা, জনসেবার নাম করে লোকের দুর্বলতার সুবিধে নেয়। যারা বলতেন বলা বাহুল্য, তারা কেউ জনসেবার ধার ধারতেন না। একথা শুনে বেজায় চটে যেতাম। তাদের কাছ থেকে যেমন করে পারি চাঁদা আদায় করতাম।
কিন্তু ওই কমিউনিস্ট মেয়েদের স্বার্থশূন্য অক্লান্ত পরিশ্রম, ওদের নিয়মানুবর্তিতা, ওদের নিখুঁত অর্গানাইজেশন, সংগঠনের নীতি বললে যেন যথেষ্ট বলা হয় না। দেখে আমি স্তম্ভিত এবং মুগ্ধ। একদিনও ওরা রাজনীতির কথা বলেনি বা দলে টানবার চেষ্টা করেনি। আমি চিরকাল সব রাজনীতির দল এড়িয়ে চলেছি, এখনও তাই। কিন্তু ওই মেয়েদের দেখে আমি বুঝলাম নারীত্বের কি অসীম শক্তি। কোনো ন্যাকামি বাড়াবাড়ি নেই, কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। এই কাজগুলো করা দরকার, তাই করতে হবে। আর কি অপূর্ব কর্মক্ষমতা! মেয়েগুলো আমার আজীবনের বন্ধু হয়ে গেল। এখন বেশি দেখা হয় না, নানান নতুন রাজনীতির দল হয়েছে, তাতে কেউ কেউ যোগ দিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি মানুষের স্বকীয়তা বদলায় না, খালি অভ্যাস বদলায়। কয়েকজনের নাম না করে পারছি না, যেমন মণিকুন্তলা সেন, কমলা চট্টোপাধ্যায়, অনিলা দেবী। আর সেই আরেকজন যার নাম করলে চটে যাবে, ছোট্টখাট্ট মানুষটি, ধরন ধারণ বেজায় বেরসিক। কিন্তু ওর স্বামীর অন্যরকম মত। এদের সংস্পর্শে এসে আমি কৃতার্থ হয়ে গেছি। যদিও ধন্যটন্য শব্দ ওরা পছন্দ করবে না জানি, আমার লেখার এখানে ওখানে আমি নিজেই ওদের প্রভাব দেখতে পাই।